সরকার নিয়ে নেতিবাচক ধারণা পাল্টাতে এই সংস্কার বিমস্টেকে প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আজ। সাত মাস পর মুক্ত হয়ে দেশে ফিরল জুলাই আন্দোলনে সৌদি আরবে আটক 10 বাংলাদেশি, বিমানবন্দরে বরণ। মিয়ানমারের ঘরোয়া বিরোধে স্থবির টেকনাফ বন্দরের আমদানি রপ্তানি এক অর্থ বছরে রাজস্ব কমেছে 600 কোটি টাকা। বাসন্তী ফসলে চৈত্রে পুরাতন হিসেব চুকাতে ব্যস্ত কৃষক। 24-এর আবহে কড়া নাড়ছে নতুন বছর, গুরুত্ব পাবে সব জাতিসত্তা। এবং 5 বছরের মধ্যে মার্কিন শেয়ার বাজারের বড় দরপতন, দেশে দেশে কমছে ডলারের মান। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। সরকার নিয়ে নেতিবাচক ধারণা পাল্টাতে ব্যাপক সংস্কার বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকে তরুণদের সম্মেলনে নতুন প্রজন্মকে উদ্যোক্তা হবার আহ্বান জানান তিনি। ব্যাংকক থেকে আরো জানাচ্ছেন হাসিব বিল্লাহ। নোবেলজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তরুণ প্রজন্ম মানেই সম্ভাবনা। এই তরুণদের সঙ্গে আয়োজন দিয়ে শুরু হলো প্রধান উপদেষ্টার থাইল্যান্ড সফরের কর্মসূচি। স্থানীয় সময় দুপুরে ব্যাংকক সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণের পরই অংশ নেন শহরের সিয়াম আইকনে তরুণ উদ্যোক্তাদের এই সম্মেলনে। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজিত এই ফোরামে যোগ দেন বিভিন্ন দেশের উদ্যমী তরুণরা। I'm lucky because this is my first meeting of BIMSTEC. প্রধান অতিথি বক্তব্যের শুরু করেন সমাজ পরিবর্তনের আলাপ দিয়েই। বলেন, নতুন সভ্যতায় টিকে থাকতে হলে পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। The present civilization that we are going through is a self-destructive civilization. It will destroy everything. And that's the path we are going. If you want to survive as human being on this planet, I said we have to create a new civilization, which will be, the features of new civilizations has to be very clear. First condition of the new civilization, the businesses should not be greed-driven. সেবা দিয়ে বিশ্বকে বদলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু অর্থ উপার্জন জীবনের লক্ষ্য হতে পারে না। Making money cannot be a goal of life. But if you want, put it there. I want to make money. Go ahead. But you listen to others, what they want to do. I want to change the world. Imagine what you want. That's the part of your growing up. By the time you are mature, you're ready to go, you have your ideas matured. If you imagine, whatever you imagine, it will happen. If you don't imagine, it will never happen. তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হবার আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বলেন, চাকুরি মানুষকে দাসত্বে পরিণত করে। We are asking everybody to find a job. Our education system is built around finding so that you get a job as soon as you finish your school. You get a certificate, you get a job. I said human beings are very different from job seeker. First of all, human beings are not slaves. Slavery is not part of our destination. Job turns you into a slave. You take orders from other people. পরে তরুণ উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশিয়ার 7 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বিমস্টেক সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যে থাইল্যান্ডের ব্যাংককে এসে পৌঁছেছেন এবং তারা নিজ নিজ দেশের স্বার্থে একে অপরের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন। কিন্তু থাইল্যান্ড সরকার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানার্থে নতুন প্রজন্মের জন্য একটি সেমিনার আয়োজন করে এই থাইল্যান্ডের দৃষ্টিনন্দন স্থাপনা আইকন সিয়ামে, যেখানে ডক্টর ইউনূস তার সামাজিক ব্যবসার ধারণা তুলে ধরেন এবং এর সঙ্গে বলেন, নতুন পৃথিবী গড়তে হলে পুরনো সব পদ্ধতি বাদ দিতে হবে এবং নতুন পথে হাঁটতে হবে। এর আগে বঙ্গোপসাগরীয় 7 দেশের অর্থনৈতিক জোট বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন ব্যাংকক, থাইল্যান্ড।
ব্যাংককের বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আজ দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাসুসকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাতে ব্যাংককের শাংরি-লা হোটেলে বিমস্টেকের নৈশভোজে যোগ দেন 7 দেশের সরকার প্রধান। এ সময় নৈশভোজে বিমস্টেকভুক্ত দেশগুলোর 7 নেতার মধ্যে পাশাপাশি বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী। এ সময় তাদের মধ্যে কুশল বিনিময় হয় বলে বাসুসকে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বেশ কিছু সময় ধরে দুই নেতাকে ঘনিষ্ঠভাবে কথা বলতেও দেখা যায় বলেও জানান তিনি। ঈদের ছুটি উপভোগ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অনেকেই, ফলে সড়ক ও রেলপথে বাড়তে শুরু করেছে যাত্রী চাপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার বনানী বাস কাউন্টার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। চলে যাচ্ছে তার কাছে। রাজীব, জানাবেন যে এই মুহূর্তে সড়কে যাত্রী চাপ কেমন রয়েছে এবং একই সঙ্গে বাসের টিকিট পেতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা? হ্যাঁ তন্ময়, সড়কে যাত্রীর চাপ রয়েছে এবং টিকিটের যে ভোগান্তি, টিকিট পেতে যে ভোগান্তি সেটি কিন্তু একেবারে অসহনীয় হয়ে রয়েছে। আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 8 তারিখ পর্যন্ত বাসের কোনো টিকিট নেই। এখন পর্যন্ত একেবারে 8 তারিখ পর্যন্ত সব গাড়ির টিকিট বিক্রি হয়েছে এবং বগুড়া থেকে যে পরিমাণ গাড়ি রাজধানী সহ বিভিন্ন শহরে যেত সেই গাড়িগুলোর সংখ্যা বাড়ানো হয়েছে। এই ঈদে প্রায় 300টি প্রতিদিন প্রায় 300টি গাড়ি বগুড়া থেকে ছেড়ে যাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে। আমরা যাত্রীদের সাথে কথা বলে যে অভিযোগ পেয়েছি, যাত্রীরা যেটি বলছেন যে তাদের কাছ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন রুটের যে টিকিট, প্রতিটি টিকিটে 100 থেকে 500 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। আর তারপরেও যে বাড়তি দামে যে টিকিট সংগ্রহ খুব সহজলভ্য তা নয়। বগুড়ার যে নির্ধারিত যে বাস টার্মিনালগুলো রয়েছে, ঠনঠনিয়া বাস স্ট্যান্ড, চারমাথা বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডগুলোতে যারা ঘুরছেন, ঘুরে বাড়তি দামে টিকিট পাচ্ছেন না, তারা ঠিক এই জায়গাটিতে আসছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে বগুড়ার বনানী এলাকা, এটি হচ্ছে মহাসড়কের বগুড়া অংশের এই পয়েন্ট থেকে ঢাকায় যারা যাচ্ছেন তারা এখান থেকে বাসে করে যেতে পাচ্ছেন। উত্তরের যে জেলাগুলো রয়েছে, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এই জায়গাগুলো থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে সেই গাড়িগুলো বনানী থেকে লোক তুলছেন। এখান থেকে যে লোকাল গাড়িতে ঢাকা যাচ্ছেন, এখানেও বিভিন্নভাবে তারা ভাড়া হাঁকাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। তারা যেভাবে যার কাছ থেকে যেভাবে ভাড়া পাচ্ছেন সেভাবেই নিচ্ছেন। আসলে ভাড়া তোলার সেরকম কোনো নির্দিষ্ট কোনো ভাড়ার পরিমাণ আসলে কোথাও নেই, না কাউন্টারে না এই মহাসড়কে। আর এই যে পরিবহনে যে বাসে যে টিকিট পাওয়া যাচ্ছে না, এই কারণে অনেকেই রেলপথে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু বগুড়া থেকে সান্তাহার হয়ে ঘুরপথে রেলপথে যেতে হয়, যে কারণে আসলে বগুড়ার মানুষ ট্রেনে ঢাকা যেতে আগ্রহী নয়। সে কারণে খুব কষ্ট করে হলেও বাসে যাওয়ার চেষ্টা করছেন। আর একেবারে এই যে শেষ সময় চলে এসেছে, ছুটির একেবারে শেষ সময়, যে কারণে মানুষের চাপ তো বাড়ছেই। এখানে এই বনানীতে ভোরের আলো ফোটার আগে থেকে যাত্রীরা বসেছিলেন এবং যত বেলা বাড়ছে ততই এখানে যাত্রীর চাপ বাড়ছে। এর কারণ হচ্ছে ছুটির একেবারে শেষ সময়ে যদি যাত্রা করা হয় সেই ক্ষেত্রে ভোগান্তি বাড়তে পারে। সেই শঙ্কা থেকেই আসলে ছুটি শেষ না হতেই আগে ভাগে একটু ভোগান্তি যেন না পোহাতে হয়, সেই কারণে আগে ভাগে অনেকেই ঢাকা যাচ্ছেন। আর আগামীকাল যেহেতু ছুটির একেবারে শেষ সময়, সে কারণে আগামীকাল যাত্রীর চাপ বাড়বে। তাই আজকেই আসলে রওনা হয়েছেন অনেকেই সরকারি চাকরিজীবীরা। সরকারি প্রতিষ্ঠানগুলোতে রোববার থেকে খোলার কথা থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তো খুলতে শুরু করেছে এরই মধ্যে। আর আগামী 8 তারিখ পর্যন্ত যে টিকিট নেই, এটির বিষয়ে আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিনিয়ত গাড়ি বাড়ানো হচ্ছে এবং বগুড়া থেকে যে গাড়ি শুধুমাত্র ঢাকা যেত এবং ঢাকা থেকে একদিনের একটি টিপ ছিল, সেই গাড়িগুলো 2টি করে টিপ মারছেন, এটি আমাদেরকে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সব শেষ। জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেপ্তার 10 জন প্রবাসী দেশে ফিরেছেন। রাত 1টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত ওই বাংলাদেশিরা জমায়েতে অংশ নেন এবং
প্রীতি ভোজের আয়োজন করেন। সেখান থেকে 12 জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। এরপর 8 মাস জেল খাটা শেষে তারা মুক্তি পান এবং 10 জন দেশে ফেরেন। আর কাগজপত্রের জটিলতা থাকায় 2 জন পরে ফিরবেন। এ সময় তাদের মুক্ত করতে ভূমিকা রাখার কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। তবে আর্থিক সহযোগিতা দাবি করেন প্রবাসীরা। প্রায় 8 মাস বন্দিখানা থেকে মুক্তি হইতে পারছি। আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। এমবাসি আমাদের 8 মাসে তাদেরকে যতবারই তলব করেছে তাদের কাছে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে। বন্দি করার পরে আমরা এমবাসির মাধ্যমে যোগাযোগ করছি, যতবারই যোগাযোগ করছি রিয়াদ এবং আলগাসিম শাখার মধ্যে যোগাযোগ করলে ওরা বলছে তোমাদেরকে পাঠিয়ে দেবে, কিন্তু এমন একদিন দেখি নাই আমাদেরকে দেখার জন্য এমবাসির একটা লোক 8 মাসে কেউ দেখা করার জন্য। দুয়ারে সমাগত নববর্ষ, চারুকলা অনুষদে প্রস্তুতি চলছে মঙ্গল শোভাযাত্রার। গণ অভ্যুত্থান পরবর্তী এবারের মঙ্গল শোভাযাত্রার মোটিভে তুলে ধরা হবে ফ্যাসিবাদ অবসানের চিত্র। শিক্ষার্থীরা বলছেন ঈদের ছুটির আমেজ থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে সব কাজ। আর চারুকলা অনুষদ জানিয়েছে আবহমান বাংলার ঐতিহ্যের পাশাপাশি 24-এর চেতনাকে ধারণ করেই এবার মঙ্গল শোভাযাত্রার স্থান পাবে সব জাতিসত্তার ঐতিহ্য। মঙ্গল শোভাযাত্রার আতুরঘর খ্যাত চারুকলায় ধীরে ধীরে সেজে উঠছে বর্ণিল রঙে। ঈদের ছুটিতে শুনশান ক্যাম্পাস, তবে থেমে নেই চারুকলার কর্মযজ্ঞ। নববর্ষ উদযাপনে চলছে পুরো দমে প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার মোটিভ তৈরিতে ব্যস্ত কারিগররা। আর শিক্ষার্থীরা বলছেন বৈশাখ শিক্ষার্থীদের মেলবন্ধনে নতুন প্রাণের সঞ্চার করে। এখন বাজারে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বাজার। মিয়ানমারের ঘরোয়া বিরোধে টেকনাফ বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। টেকনাফ স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা এম আবদুল্লাহ আল মাসুম জানান, মিয়ানমার থেকে আচার, সুপারি, শুটকি, কাঠ আমদানি আর রপ্তানি করা হয় প্লাস্টিক সামগ্রী, সিমেন্ট, তৈরি পোশাক। 2022-23 অর্থ বছরে 640 কোটি রাজস্ব আয় হলেও তাদের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাবে এবার রাজস্ব আয় মাত্র 43 কোটি টাকা এসে ঠেকেছে। মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে লড়াইয়ের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। তবে বন্দরে নির্বিঘ্নে পণ্যবাহী জাহাজ আসার সুযোগ তৈরি হলে রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন তিনি। মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। মাদারীপুরের পুরান বাজারের সিটি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে অন্তত 10টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানায়, রাত 3:30টার দিকে একটি দোকানে আগুন দেখতে পেয়ে শুরুতে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তারা। তবে আগুন মুহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 2 ঘন্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে টিনের ঘর সহ দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা না হলে ব্যবসায়ীদের দাবি অন্তত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বাজার। বিভিন্ন দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে 2020 সালের পর সবচেয়ে খারাপ দিন দেখল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। বিশ্বব্যাপী কমেছে মার্কিন ডলারের দাম, যা বাণিজ্য যুদ্ধ ও বৈশ্বিক মন্দার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন শেয়ার বাজারের প্রধান 3টি সূচকই নিম্নমুখী। ডাও জোন্স প্রায় 4%, S&P 500 প্রায় 5% এবং নাসদাকের পতন হয়েছে প্রায় 6%। 2020 সালে করোনা মহামারীর পর এই প্রথম ব্যাপক দর পতন ঘটল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। এছাড়া যুক্তরাজ্য সহ এশিয়া অঞ্চলের শেয়ার বাজারেও দ্বিতীয় দিনের মতো পতনের দিকে রয়েছে। এছাড়া ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান কমেছে। এমন অবস্থায় নিরাপদ বিনিয়োগের আশায় স্বর্ণের দিকে ঝুঁকছে সবাই। চলতি বছরে প্রায় 19% দাম বেড়েছে স্বর্ণের।
গাজার উত্তরাঞ্চলের স্কুলে ইসরায়েলি হামলায় 18 শিশুসহ 33 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গেল একদিনে উপত্যকায় প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত স্কুল ভবনগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলি বাহিনী। এসব আশ্রয় শিবিরে বসবাসকারীর বেশিরভাগই নারী ও শিশু। এর পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলিরা। তাদের হামলায় গাজার উত্তরের পানি বিশুদ্ধকরণ একটি প্ল্যান্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এদিকে হামাস ইসরায়েল সংকট নিয়ে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ সময় ইসরায়েলকে জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/এখন।